আগামীকালই ভারতের নির্বাচনের ফলাফল জানা যাবে। 7 ধাপের নির্বাচন শেষ হয়েছে, আপনারা জানেন। এর মধ্যে কিছু কিছু খবর আসছে, সেটি অন্তত গণতন্ত্রকামীদেরকে উৎসাহিত করছে। যেমন বিরোধীরা যে জিতবে এবং মোদি যে পরাজিত হবে সেই ব্যাপারে কতখানি দৃঢ় প্রতিজ্ঞ। আসসালামু আলাইকুম। শুধুমাত্র ধর্মকে পুঁজি করে আর কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থ উদ্ধারের মাধ্যমে টানা তৃতীয়বারের মতন জয়লাভ করলেন ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদি, এবং নিশ্চিতভাবে তার নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করতে যাচ্ছে। যদিও 400 আসনে জেতার তার যে টার্গেট ছিল এবং তার মাধ্যমে ভারতের সংবিধানকে পুরোপুরি উল্টে পাল্টে দেওয়ার একটা মনোবাসনা ছিল, সেই স্বপ্ন আর আপাতত পূরণ হচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। আগামীকালই ভারতের নির্বাচনের ফলাফল জানা যাবে। 7 ধাপের নির্বাচন শেষ হয়েছে, আপনারা জানেন। এর মধ্যে কিছু কিছু খবর আসছে, সেটি অন্তত গণতন্ত্রকামীদেরকে উৎসাহিত করছে। যেমন বিরোধীরা যে জিতবে এবং মোদি যে পরাজিত হবে সেই ব্যাপারে কতখানি দৃঢ় প্রতিজ্ঞ আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী। তিনি বলছেন, মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে মাথা ন্যাড়া করবেন এএপি নেতা, অর্থাৎ আম আদমি পার্টি। কতখানি দেখেন কনফিডেন্টের সাথে যে এই কথা বলছেন। সোমনাথ ভারতীর বয়স মাত্র 50, কিন্তু মাথায় ইতিমধ্যে প্রায় ফাঁকা, চকচকে টাকের উপর পাতলা কয়েক গাছা চুল অবশিষ্ট। 4 জুনের পর সেগুলো থাকবে কিনা সন্দেহ, কেননা তিনি জানিয়েছেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে মাথা মুড়িয়ে ন্যাড়া হয়ে যাবেন। দিল্লির আম আদমি পার্টির এই নেতা দিল্লি বিধানসভার সদস্য। এবার তিনি দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন, লড়েছেন বিজেপির মোদী সরকারের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজের বিপক্ষে। সুষমা স্বরাজকে তো চেনেন, সেই 2014 সালে বাংলাদেশে এসে এরশাদের বাসায় গেছিল, তারপরে কি হয়েছিল তাকে তার না বলি ইতিহাস। যাক, এখানে খবরে বলা হচ্ছে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের পর সোমনাথ নেড়া হওয়ার ওই প্রতিজ্ঞার কথা এক্স মারফত অর্থাৎ টুইটারে জানিয়েছেন। তিনি লিখেছেন, মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে মাথা কামিয়ে ফেলবেন। 4 জুন বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হবে, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে। বলা হচ্ছে এই বুথ ফেরত সমীক্ষা হচ্ছে বিজেপির অর্থায়নে এই কাজগুলো হয়েছে। আমার কথা মিলিয়ে নেবেন, মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন না। এই ধারণা ইন্ডিয়া জোটের বিশ্বাসে পরিণত হয়েছে বলেই জোট নেতারা জোটবদ্ধ হয়ে বুথ ফেরত জরিপের বিরোধিতায় নেমেছেন শুরু থেকেই। মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়রা তো প্রত্যেকেই ওই সমীক্ষার ফল ফুৎকারে উড়িয়ে নিজেদের বিপুল জয়ের আগাম ঘোষণা দিয়েছেন। শুধু বিরোধীর নেতারাই নয়, স্বাধীন সাংবাদিক এবং ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে সক্রিয়ভাবে নিজস্ব অভিমত জানিয়ে আসছেন এমন বিশেষজ্ঞরা গত শনিবার সন্ধ্যা থেকে দাবি করছেন, বুথ ফেরত জরিপ সরকারের দিকে তাকিয়ে সরকারি উদ্যোগেই তৈরি, এর সঙ্গে জমিনি বাস্তবতার কোনো মিল নেই। সোমনাথ ভারতীয় ন্যাড়া হয়ে যাওয়ার প্রতিজ্ঞা সেই বিরোধিতারই অন্য এক প্রকাশ। যাই হোক, শেষ পর্যন্ত এটা বলা হচ্ছে যে এই মহল বিজেপির জয় নির্ঘোষের মধ্য দিয়ে ব্যবসায়িক ও বাণিজ্যিক স্বার্থের দিকেও ইঙ্গিত করেছেন। গত শনিবার তারা জানিয়েছেন এই সাজানো সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে শেয়ার বাজার আরও চাঙ্গা করে তুলতে। আজ সোমবার বাজার খুলতে না খুলতে তার প্রমাণ পাওয়া গেল। বিজেপি 300 আসনের বেশি ও এনডিএ 400-র কাছাকাছি চলে যাবে, সেই আশায় শেয়ার বাজার তেজি ভাব তৈরি হয়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেন্সেক্স চটচড়িয়ে উঠে যায় 2000 পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও দিল রেকর্ড লাভ। যাই হোক, এইগুলি সব ব্যবসায়িক কারসাজি আছে, আর বিরোধীদেরকে একটু হতাশ করা, হতোদ্যম করা, সেটিও একটা লক্ষ্য থাকতে পারে। কিন্তু চূড়ান্তভাবে তো কোনো কিছুই বলা যায় না। মানে বাংলাদেশের জনগণ, আশেপাশের মানুষ, সবচেয়ে বড় কথা হলো যে গণতান্ত্রিক মানুষ তাকিয়ে আছে ভারতের মতন একটি বড় দেশ, যে দেশে আসলে একটা
গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক শক্তির আসা দরকার। তা নাহলে ভারত সহ এই অঞ্চলের যেই অস্থিতিশীলতা সেটা দূর হবে না। দেখা যাক কাল কি হয়, ভারতের জনগণ কি রায়। আসসালামু আলাইকুম। শুধুমাত্র ধর্মকে পুঁজি করে আর কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থ উদ্ধারের মাধ্যমে টানা তৃতীয়বারের মতন জয়লাভ করলেন ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদী, এবং নিশ্চিতভাবে তার নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠন করতে যাচ্ছে। যদিও 400 আসনে জেতার তার যে টার্গেট ছিল এবং তার মাধ্যমে ভারতের সংবিধানকে পুরোপুরি উল্টে পাল্টে দেওয়ার একটা মনোবাসনা ছিল, সেই স্বপ্ন আর আপাতত পূরণ হচ্ছে না। তবে যেভাবেই হোক নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় বসছেন, আর এটি বাংলাদেশের বিপদকে নিঃসন্দেহে আরও ঘনীভূত করলো। বাংলাদেশের জন্য এটি অশনি সংকেতটিকে আরও তীব্র করলো। আমি আসছি সে বিষয়ে। ভারতের নির্বাচনকে কেন্দ্র করে যে কটি জরিপ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে, ভারতের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে, তার প্রায় প্রত্যেকটিতে নরেন্দ্র মোদীকে যেভাবে জিতিয়ে রাখার একটি চেষ্টা করা হচ্ছিল, তাকে যেভাবে তুমুল বিজয়ের মাধ্যমে তিনি ক্ষমতা আসছেন এমন একটি ছবি আঁকার চেষ্টা করা হচ্ছিল, সেটি আবারও ভুল প্রমাণিত হয়েছে। এবং ভারতের এই ধরনের বুথ জরিপ কোনোভাবেই কখনোই বাস্তবে প্রতিফলিত হয়নি। আমি এর আগের ভিডিওতে বলেছি 2004 এবং 2014-তে একইভাবে ভারতের বুথ ফেরত জরিপগুলো ভুল প্রমাণিত হয়েছিল। যদিও ওই জরিপের মাধ্যমে নরেন্দ্র মোদীর যে ক্ষমতা আসছেন সেটুকু সঠিক হয়েছে, তবে তাকে যেভাবে আসন ওয়ারিতে এগিয়ে রাখার একটি চেষ্টা ছিল সেটি একেবারেই হয়নি। তার কারণ এবার নরেন্দ্র মোদী নিজের দল বিজেপি 303টি থেকে, গতবার যে 303টি পেয়েছিল তার থেকে এবার এসে দাঁড়িয়েছে 242টি আসনে। কংগ্রেস বরং গতবার পেয়েছিল 52টি, এবার পেয়েছে 96টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট তারা পেয়েছে 222টি, যেখানে বুথ ফেরত জরিপে বলা হচ্ছিল যে কংগ্রেস নেতৃত্বাধীন জোট পাবে মাত্র 125 থেকে 161টি। কারণ কি? কারণ নরেন্দ্র মোদী সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। নির্বাচন কমিশন থেকে শুরু করে গণমাধ্যমগুলোকে তো একেবারে কিনে ফেলেছিলেন, এবং এই বেচাকেনার মাধ্যমেই নরেন্দ্র মোদীর ইচ্ছার বহিঃপ্রকাশই ঘটেছিল এই জরিপগুলোতে। শেষমেশে এসে দেখা গেল নরেন্দ্র মোদী তার নিজের আসন তো কমেছেই, তার দলের জোটগতভাবে অনেক কমে এসেছে। এবং পশ্চিমবঙ্গের বিষয়টি যদি আমরা এক্সাম্পল হিসেবে সামনে নিয়ে আসি, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে এরকম বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে এবার সেখানে এগিয়ে থাকবে বিজেপি। সেটাও ভুল প্রমাণিত হয়েছে। সেখানে বিজেপি যেখানে গতবার 18টি আসন পেয়েছিল, এবার পেয়েছে মাত্র 11টি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস গতবার পেয়েছিল 22টি, এবার পেয়েছে 29টি। কারণ কি? কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িকতা। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষেরা একটা নীরব প্রতিবাদ জানিয়েছেন। নাগরিকত্ব সংশোধন আইন যেটি পাশ করা হলো নির্বাচনকে সামনে রেখে, সেটি স্পষ্ট প্রচ্ছন্ন প্রভাব রেখেছে এই নির্বাচনে। পশ্চিমবঙ্গে যে সংখ্যা মুসলমানদের একটি বড় অঙ্ক বা বড় সংখ্যক মানুষ এখানে বাস করেন, তারা সহ সেখানে ধর্মনিরপেক্ষ মানুষেরও যথেষ্ট উপস্থিতি। তারা মোদির এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। যদি বলা হয় শুধু পশ্চিমবঙ্গ, অন্যান্য রাজ্যগুলো আমরা যদি আসনওয়ারি বিশ্লেষণ করি, তাহলে তার যে নীতি, সেই নীতিগুলোকে সামনে রেখে একেবারে খারাপ কিছু হয়নি। ভারতের অর্থনৈতিক অবস্থা তো এখন সঙ্গীন অবস্থায়, এই জন্য তিনি বারবার ধর্মাশ্রয়ী হয়ে নিজেকে উপস্থাপন করেছেন এবং মুসলমানদেরকে একটা পর্যায়ে সরাসরি আক্রমণ করেছেন। তিনি এমনকি ভগবান বাণিজ্যও শুরু করেছেন। ভগবান বাণিজ্য মানে তিনি নিজেকে দাবি করলেন ভগবানের সন্তান হিসেবে, ঈশ্বরের সন্তান হিসেবে। তিনি বললেন যে আমার স্বাভাবিক কোনো জন্ম হয়নি, জৈবিক কোনো জন্ম হয়নি, আমি ঈশ্বরের সন্তান। এমন ব্যবসাও তিনি শুরু করেছিলেন। আর মোদির যে ইমেজ, তা যে ব্যক্তি জনপ্রিয়তা, সেখানেও ধস নেমেছে। যদিও একেবারে তিনি জনপ্রিয়তার তলানিতে চলে গেছেন তা নয়, তবে আগে যেমনটা ছিল এবার আর তা কাজে দেয়নি, এবং এটা তো সত্য কথা।
ভারতের একটা অংশ মানুষ যেমন ধর্মনিরপেক্ষতাকে অবলম্বন করে বাঁচতে চায়, আর একটা বড় অংশ দিনকে দিন কট্টর হিন্দুত্ববাদের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর যে অবস্থান এই মুহূর্তে, সেটি ভারতের জন্য যতটা হুমকি, ঠিক ততটাই হুমকি বাংলাদেশের জন্য। নরেন্দ্র মোদীর কর্তৃত্ববাদ, নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িকতাবাদ, নরেন্দ্র মোদীর ধর্মকে পুঁজি করে ব্যবসা এবং গণতন্ত্রের জন্য গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার সব কিছু নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা, এই সব কিছুর একটা প্রভাব প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে এরই মধ্যে পড়েছে এবং সামনের দিনগুলোতেও পড়বে। এটার ঘটতেই হবে, ঘটবে, আমরা এমনটাই আশঙ্কা করছি। বাংলাদেশের নির্বাচনকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে ধ্বংসের মুখোমুখি করে ফেলা হয়েছে, নরেন্দ্র মোদী যেহেতু আবারও ক্ষমতায় এসেছেন, সেটি আরও তীব্র হবে। এবং আমরা যদি একটু লক্ষ্য করি, এই নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশ প্রসঙ্গটি এসেছিল। বাংলাদেশের জন্য, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করবে, বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক আদান প্রদান ভারতের আরও বৃদ্ধি করা হবে। বিজেপির ইশতেহারে কিন্তু এই ধরনের কোনো কিছু উল্লেখ করা হয়নি। এখন দরকার নেই তো, বাংলাদেশকে থোড়াই কেয়ার করে না, বাংলাদেশকে প্রাধান্য দেওয়ার কিছুই নেই। তার কারণ তিনি জানেন বাংলাদেশে যে সরকার রয়েছে তিনি যা বলবেন তাই করবে। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে কংগ্রেস এলে কী হতো? নীতির খুব পরিবর্তন হতো? না, হতো না। কিন্তু কম্পারেটিভলি নরেন্দ্র মোদীর তার যে রাজনীতির পুঁজি, তার যে রাজনৈতিক আদর্শ, সেগুলোকে তিনি এখন সরাকে ধরা জ্ঞান করবেন। আর এই ফোরকাস্টিংগুলো তো আগে থেকেই রয়েছে। নরেন্দ্র মোদীর পুনর্বার জয়লাভের মাধ্যমে ভারত তো বটেই, এর আশপাশের রাষ্ট্রগুলোতেও অনেক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, যেটি আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি এবং সামনের দিনগুলোতেও তা আরও স্পষ্ট হয়ে উঠবে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, ভারতের নির্বাচনী ব্যবস্থা থাকবেই না, এটি কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করেছেন। সব মিলিয়ে বাংলাদেশের জন্য এই নির্বাচনটি অনেক বেশি বিরূপ প্রভাব বিস্তার করতে যাচ্ছে, নির্বাচনের ফলাফলটি। তার জন্য হয়তো আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, অচিরেই এর ফলাফলটি আমরা পাবো। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।